আমরা যদি একবার ভাবি ৫০০ বছর ধরে চলা একটা বিশাল সিনেম্যাটিক ইউনিভার্সের কথা। একটা সিনেম্যাটিক ইউনিভার্স মানে আধুনিক মার্ভেল বা ডিসির মতো কিছু? হ্যাঁ, ঠিক সেরকমই কিছু একটা। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই ইউনিভার্সে লেখক একজন বা দুজন নয়, মানে রীতিমতো ৬২ জন আলাদা আলাদা মানুষ। বাবা, ৬২ জন! এটা তো একটা বিশাল ব্যাপার। একদম তাই। আর এই বিশাল ইউনিভার্সের গল্পগুলো কোনো সাধারণ রূপকথা নয়। মানে আমরা দেবদেবীদের যেরকম শান্তশিষ্ট ভাবি, এখানে তারা কিন্তু তেমন নয়। বরং তারা আচরণ করে অনেকটা ওই মাফিয়া বসদের মতো। মাফিয়া বস মানে ভয় দেখিয়ে কাজ হাসিল করার মতো? ঠিক তাই। সোজা কথায় বলতে গেলে, আমাকে পূজা কর, চাঁদা দে, নইলে তোর সর্বনাশ করে ছাড়ব। ঠিক এই ধরনের একটা অ্যাটিটিউড। বুঝতে পারছি। তো আজকের এই তথ্যসূত্রগুলো ঘাঁটতে গিয়ে ঠিক এমনই একটা অদ্ভুত আর ভীষণ ইন্টারেস্টিং জগতের সন্ধান পাওয়া গেল। আমাদের হাতে থাকা আজকের সোর্সগুলো আমাদের নিয়ে যাচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগের এক বিশাল রহস্যময় এবং প্রবল প্রতাপশালী অধ্যায়, যাকে আমরা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্য হিসেবে চিনি, তাই তো? একদম ঠিক ধরেছেন, মঙ্গল কাব্য। আর আজকের এই সোর্সেসগুলোর সবচেয়ে অবাক করা বিষয় হল কিভাবে এই দেবতাদের ভয় দেখিয়ে পূজা আদায়ের গল্প থেকে মানুষ ধীরে ধীরে বেরিয়ে এসে বাস্তবের রক্ত মাংসের মানুষের ডায়েরি বা জীবনী সাহিত্য লিখতে শুরু করল। হ্যাঁ, এটা একটা মস্ত বড় শিফট। আজকের এই তথ্য অনুসন্ধানে আমরা এই অদ্ভুত বিবর্তনের পেছনের মনস্তত্ত্বটা নিখুঁতভাবে বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে বিষয়টা একটু খুলে বলা যাক। এই যে মঙ্গল কাব্য, এর পেছনের আসল সাইকোলজিটা কি ছিল? দেখুন, এই বিবর্তনের গল্পটা আসলে শুধু যে একটা সাহিত্যের ইতিহাস তা কিন্তু নয়। এটি একটা সমাজের সাইকোলজিক্যাল শিফট বা মানসিক পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ বলা যেতে পারে। মানসিক পরিবর্তন। হ্যাঁ, আমরা যদি একটু ভেবে দেখি, মানুষ কখন এই ধরনের দেবতা নির্ভর সাহিত্য রচনা করে? কখন? যখন চারপাশের বিরূপ প্রকৃতি, বন্য জন্তু বা ধরুন অজানা কোনো রোগের ওপর তাদের নিজেদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। হ্যাঁ, মানে এক ধরনের চরম অসহায়ত্ব। একদম ঠিক। তখন তারা এমন একটা অলৌকিক শক্তির আশ্রয় খোঁজে যা তাদের অন্তত মানসিকভাবে কিছুটা ভরসা দেবে। আর ঠিক এই অসহায়ত্বের জায়গা থেকেই মঙ্গল কাব্যের জন্ম। আচ্ছা, কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। এই যে মঙ্গল শব্দটা, এর অর্থ তো কল্যাণ, তাই না? হ্যাঁ, মঙ্গল মানেই কল্যাণ। অর্থাৎ এই কাব্যগুলো শুনলে শ্রোতার ভালো কিছু হবে। কিন্তু তথ্যসূত্র পড়ে বা ভেতরের গল্পগুলো দেখলে তো মনে হয় বিষয়টা কল্যাণের চেয়েও বেশি ছিল, এক ধরনের চাঁদাবাজি বা ভয় দেখানো। ভয় দেখানো বলতে ওই যদি পূজা না দাও তবে সাপে কাটবে, বাঘে খাবে, এরকম কিছু? হ্যাঁ, ঠিক ওই রকমই। মানে সাহিত্য এখানে কেবল আর বিনোদনের জায়গায় আটকে নেই, এটা রীতিমতো সেকালের মানুষের জন্য একটা আধ্যাত্মিক ইন্স্যুরেন্স পলিসির মতো কাজ করছিল। ইন্স্যুরেন্স পলিসি, দারুণ বলেছেন। মানে দেবতার নামে প্রিমিয়াম দাও, তাহলে আর সাপে কাটবে না। ঠিক তাই। কিন্তু ওই যে শুরুতে ডক্টর দীনেশচন্দ্র সেনের গবেষণার একটা তথ্য দিলাম, ওই যে ৬২ জন কবি, এই বিষয়টা আমাকে সবচেয়ে বেশি আটকে রেখেছে। হ্যাঁ, ৬২ জন কবির সন্ধান পাওয়া যায় এই ধারায়। তো এই ৬২ জন কবি আলাদা আলাদা সময়ে আলাদা জায়গায় বসে লিখছেন। স্বাভাবিকভাবেই তো বিষয়টা ভীষণ বিশৃঙ্খল হওয়ার কথা। কিন্তু তারা তো দিব্যে একটা গোছানো ফ্র্যাঞ্চাইজি তৈরি করে ফেলেছিলেন। এই বিশাল কাঠামোটা তারা কিভাবে মেনটেন করতেন? মানে কোনো নিয়মকানুন তো নিশ্চয়ই ছিল। নিয়মকানুন তো ছিলই। আসলে এটা কোনোভাবেই কাকতালীয় ছিল না। এত শত বছর ধরে একটা ধারাকে টিকিয়ে রাখার জন্য একটা খুব শক্ত টেমপ্লেট বা ছাঁচ তৈরি করা হয়েছিল। আচ্ছা, টেমপ্লেট। হ্যাঁ, আমাদের তথ্যসূত্র বলছে মঙ্গলকাব্য প্রধানত দুটো ধারায় বিভক্ত ছিল, পৌরাণিক এবং লৌকিক। কিন্তু যে কোনো কবি চাইলেই হঠাৎ করে একটা গল্প লিখে সেটাকে মঙ্গলকাব্য বলে চালিয়ে দিতে পারতেন না। ও আচ্ছা, মানে একটা কোয়ালিটি কন্ট্রোল ছিল। একদম। একটা সার্থক মঙ্গলকাব্য হতে হলে তাতে ৫টি বাধ্যতামূলক অংশ থাকতে হতো। ৫টি অংশ, এগুলো কি কি ছিল? এগুলো হলো বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড, মর্তখণ্ড এবং শ্রুতিফল। এই 5টি স্তর বা চেকপয়েন্ট পার না হলে সেটা মঙ্গলকাব্য হিসাবে স্বীকৃতিই পেত না। দাঁড়ান, এই 5টি অংশের কথা শুনেই তো আমার ওই সিনেমা ফ্র্যাঞ্চাইজির কথাটা আবার মাথায় এলো। তাই নাকি? কিভাবে? বিষয়টা দেখুন কতটা আধুনিক। প্রথমে বন্দনা, এটা হলো আধুনিক সিনেমার শুরুতে প্রোডাকশন হাউসের লোগো দেখানো বা ঈশ্বরকে স্মরণ করা। আচ্ছা, হ্যাঁ। এরপর আত্মপরিচয়, যেখানে লেখক বা পরিচালক নিজের কথা বলছেন,
মানে অনেকটা ডিরেক্টরস ক্যামিও আর কি। বুঝতে পারছি। তারপর হলো দেবখণ্ড, মানে দেবতাদের জগতে বা স্বর্গে কোনো একটা রাজনৈতিক ঝামেলা বা কনফ্লিক্ট তৈরি হলো। এরপর আসে মর্তখণ্ড। স্বর্গের সেই ঝামেলার সমাধান করতে বা পৃথিবীতে নিজেদের ফলোয়ার বাড়ানোর জন্য শুরু হলো অ্যাকশন। পৃথিবীতে এসে প্রভাব বিস্তার করা। একদম। আর সবশেষে শ্রুতিফল। এটা তো পুরোপুরি আধুনিক মার্ভেল সিনেমার পোস্ট ক্রেডিট সিন। পোস্ট ক্রেডিট সিন মানে ওই শেষে দর্শকদের জন্য কিছু একটা চমক রাখা। শুধু চমক না, মানে এই কাব্য শুনলে দর্শকের কি জাগতিক লাভ হবে তার একটা প্রমোশনাল অফার বা প্রতিশ্রুতি দেওয়া। কিন্তু এখানে আমার একটা বড়সড় প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। সেই মধ্যযুগে বসে লেখকদের হঠাৎ করে নিজেদের আত্মপরিচয় দেওয়ার এত কি দরকার পড়ল? তারা কি নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং বা প্রমোশন করার চেষ্টা করছিলেন? এটা শুনে পার্সোনাল ব্র্যান্ডিং মনে হওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু বিশ্বাস করুন এর পেছনের কারণটা ছিল সম্পূর্ণ ভিন্ন এবং অনেকটাই বাধ্যবাধকতার। বাধ্যবাধকতা কেন? তৎকালীন সমাজ ব্যবস্থার কথা একবার ভাবুন। একজন সাধারণ গ্রাম্য মানুষ হঠাৎ করে দাঁড়িয়ে যদি বলে, আমি একটা বিশাল মহাকাব্য লিখে ফেলেছি, সমাজ সেটা কোনোভাবেই গ্রহণ করত না। ও আচ্ছা, মানে তাকে কেউ পাত্তা দিত না। ঠিক তাই। তার কথার একটা বৈধতা বা ডিভাইন অথরিটি দরকার ছিল। তাই এই আত্মপরিচয় অংশে কবিরা সাধারণত একটা গল্প ফাঁদতেন। কি রকম গল্প? তারা বলতেন যে কোনো এক দেব বা দেবী স্বয়ং স্বপ্নে এসে তাকে এই কাব্য রচনার আদেশ দিয়েছেন। মানে পুরোটাই দেবতার আদেশ? এর মাধ্যমে কবি আসলে নিজেকে স্বর্গ এবং মর্তের মধ্যে একটা মেসেঞ্জার বা মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতেন। দারুণ একটা সাইকোলজিক্যাল ট্রিক তো। একদমই তাই। এতে করে কাব্যের গ্রহণযোগ্যতা নিয়ে আর কেউ কোনো প্রশ্ন তুলতে পারত না। আর ওই যে দেবখণ্ড এবং মর্তখণ্ডের কথা বললেন, এর মাধ্যমে বোঝানো হতো যে স্বর্গের দেবতারা পৃথিবীতে পূজিত হওয়ার জন্য কতটা ডেসপারেট বা মরিয়া। আচ্ছা, তার মানে এটা ছিল এক ধরনের ঐশ্বরিক পিয়ার বা জনসংযোগ। হ্যাঁ, বলা যেতেই পারে। দেবতারা নিজেদের মার্কেটিং করার জন্য এই কবিদের ব্যবহার করছেন। তো কাঠামো তো পরিষ্কার হলো, কিন্তু এই যে ৬২ জন কবি মিলে এত বড় একটা ইউনিভার্স বানালেন, এই গল্পগুলোর সুপারহিরো কারা ছিলেন? সুপারহিরো? হ্যাঁ, মানে যদি মার্কেটিং করতেই হয় তবে কোন দেবতাদের পৃথিবীতে এত বেশি ফলোয়ার দরকার ছিল? আমাদের তথ্যসূত্র বলছে মূলত মনসা এবং চণ্ডী, এই দুজন দেবতার প্রভাবই ছিল সবচেয়ে বেশি। হ্যাঁ, মনসা এবং চণ্ডী। বাংলার তৎকালীন ভৌগোলিক কাঠামোর দিকে তাকালেই আমরা এর উত্তরটা পেয়ে যাই খুব সহজে। ভৌগোলিক কাঠামো মানে প্রকৃতি আর পরিবেশের কথা বলছেন? হ্যাঁ, নদীমাতৃক জলাভূমি আর জঙ্গল ঘেরা বাংলায় সেকালের মানুষের সবচেয়ে বড় দুটি ভয় ছিল সাপের ভয় এবং বন্য জন্তুর ভয়। সাপে কাটা আর বাঘে খাওয়ার ভয়? একদম। এই প্রতিদিনের মৃত্যু ভয় থেকেই মূলত মনসামঙ্গল এবং চণ্ডীমঙ্গলের উদ্ভব হয়েছিল। আচ্ছা। মনসামঙ্গলের ক্ষেত্রে আমরা দেখি এর আদি কবি হলেন কানা হরিদত্ত, আর শ্রেষ্ঠ কবি হিসেবে ধরা হয় বিজয়গুপ্তকে, যার বিখ্যাত গ্রন্থের নাম হল পদ্মপুরাণ। এই পদ্মপুরাণ বা মনসামঙ্গলের গল্পটা কিন্তু সত্যি ভীষণ ফ্যাসিনেটিং। হ্যাঁ, গল্পটা বেশ ড্রামাটিক। ড্রামাটিক তো বটেই, মানে চাঁদ সৌদাগার, বেহুলা, লক্ষ্মীনন্দর, সনকা, এরা তো আমাদের লোকসংস্কৃতির একেবারে আইকনিক চরিত্র। তা তো বটেই। কিন্তু চাঁদ সৌদাগরের বিষয়টা একবার ভাবুন। সে হল শিবের উপাসক, একজন চরম অহংকারী এবং বেশ প্রভাবশালী ব্যবসায়ী। চাঁদ সওদাগর কিছুতেই হার মানবে না। একদমই না। সে কোনোভাবেই সাপের দেবী মনসাকে পূজা করবে না, আর মনসাও নাছোড়বান্দা। সে চাঁদ সওদাগরের বাণিজ্য তরী ডুবিয়ে দিচ্ছে ও তার ৬ ছেলেকে একে একে মেরে ফেলছে। একটা চরম মানসিক চাপ তৈরি করছে। হ্যাঁ, তারপরেও চাঁদ সওদাগর কিন্তু নিজের সিদ্ধান্তে অটল। শেষে যখন তার সবচেয়ে ছোট ছেলে লক্ষিন্দরকেও সেই লোহার বাসর ঘরে সাপ দিয়ে মারা হল, তখন বেহুলার সেই অদম্য জেদকলার ভেলায় স্বামীর মৃতদেহ নিয়ে স্বর্গে যাওয়ার যে জার্নি। হ্যাঁ, বেহুলার সেই যাত্রাটা আসলেই অবিশ্বাস্য। এটা তো শুধু দেবতার স্তুতি হতে পারে না, এটা তো আসলে মানুষের প্রবল ইচ্ছাশক্তির গল্প। দেবতাদের চরম অন্যায়ের বিরুদ্ধে মানুষের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর গল্প। ঠিক ওই জায়গাটাতেই আসলে মঙ্গল কাব্যের আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে। তাই? হ্যাঁ, আপাত দৃষ্টিতে গল্পটা পড়লে মনে হয় দেবতারা বোধহয় জিতে গেল, কারণ শেষে চাঁদ সওদাগর বাধ্য হয়ে বাহাতে মনসাকে ফুল ছুঁড়ে দেয়। হ্যাঁ, বাহাতে ফুল দেয় অবজ্ঞা করে। কিন্তু একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এখানে আসলে দেবতার চেয়ে মানুষের মহিমাই বেশি উজ্জ্বল হয়ে উঠেছে।
ওই যে হার না মানা মনোভাবটা। হ্যাঁ, মানুষের স্পিরিটটা এখানে জয়ী হয়েছে। চণ্ডীমঙ্গলের ক্ষেত্রেও আমরা ঠিক এমনটাই দেখি। চণ্ডীমঙ্গলের আদি কবি হলেন মানিক দত্ত। তবে এই ধারায় সবচেয়ে উজ্জ্বল নাম হল শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তী, আচ্ছা। হ্যাঁ, আর দ্বিজ বংশীদাস নামে আরেকজন কবি ছিলেন, যাকে স্বভাব কবি বলা হতো। তার রচিত গ্রন্থের নাম শারদামঙ্গল। চণ্ডীমঙ্গলের মূল চরিত্রগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, কালকেতু, ফুল্লরা এবং ধনপতি। কালকেতু তো একজন সাধারণ ব্যাদ বা শিকারী। এখানেই আমার একটা বড় প্রশ্ন আছে। আমাদের তথ্যসূত্রে চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে একটা অদ্ভুত বিষয় উল্লেখ করা আছে। অদ্ভুত বিষয়? হ্যাঁ, মানে তাকে কবি কঙ্কন উপাধিতে ডাকা হতো ঠিকই, কিন্তু তাকে বলা হয় দুঃখবাদী কবি। হ্যাঁ, দুঃখবাদী কবি বলা হয় তাকে। আমি বিষয়টা কিছুতেই মেলাতে পারছি না, যে কাব্য লেখা হচ্ছে মানুষের মঙ্গল বা কল্যাণের জন্য, দেবতাদের কৃপা পাওয়ার জন্য, সেখানে সেই ধারার সর্বশ্রেষ্ঠ কবি নিজে দুঃখবাদী হবেন কেন? এখানে তো একটা বিশাল বৈপরীত্য দেখা যাচ্ছে। এই বৈপরীত্যটাই আসলে মুকুন্দরাম চক্রবর্তীকে অন্যান্য সমস্ত মঙ্গল কাব্যের কবিদের থেকে আলাদা করেছে এবং তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। আলাদা করেছে মানে? তিনি কি প্রথা ভেঙেছিলেন? কিছুটা তো বটেই। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল, মুকুন্দরাম কেবল কল্পনার স্বর্গে ভাসেননি, বা শুধু দেবতার বন্দনায় অন্ধ ছিলেন না তিনি। আচ্ছা। তিনি তার কাব্যে তৎকালীন বাংলার সাধারণ মানুষের জীবনের চরম বাস্তবতা, দারিদ্র্য এবং সীমাহীন দুঃখ কষ্টকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন। সাধারণ মানুষের দুঃখ কষ্ট? হ্যাঁ, ওই যে কালকেতুর স্ত্রী ফুল্লরার যে 12 মাসের দুঃখের বর্ণনা, যাকে সাহিত্যে 12 মাস্যা বলা হয়, তা পড়লে রীতিমতো শিওরে উঠতে হয়। 12 মাস্যা? মানে 12 মাসের কষ্টের কথা? একদম। শীতে পড়ার মতো একটু গরম কাপড় নেই, বর্ষায় ঘরে খাবার নেই, সমাজের উঁচুতলার মানুষদের অত্যাচার, এগুলো কোনো কাল্পনিক গল্প ছিল না। এগুলো ছিল সেকালের রূঢ় বাস্তব। তার মানে তিনি রূপকথার আড়ালে আসলে সেকালের ডার্ক রিয়ালিটি বা চরম বাস্তবতাটাকে ডকুমেন্ট করছিলেন। তিনি দেখাচ্ছিলেন যে সাধারণ মানুষ আসলে কতটা অসহায়। একদম ঠিক ধরেছেন। মুকুন্দরাম মানব জীবনের ট্র্যাজেডি এবং বেঁচে থাকার নিরন্তর লড়াইকে তার সাহিত্যের মূল উপজীব্য করেছিলেন। এই কারণেই তাকে দুঃখবাদী কবি বলা হয়। ও আচ্ছা, এবার বুঝতে পারলাম। তার কাব্যে মঙ্গল বা কল্যাণের প্রার্থনাটা শুধু দেবতার কাছে আশীর্বাদ চাওয়া ছিল না, সেটা ছিল ওই চরম দুঃখ থেকে, ওই দারিদ্র্য থেকে পরিত্রাণ পাওয়ার এক মরিয়া আকুতি। মানে বাঁচতে চাওয়ার আকুতি। হ্যাঁ, এই একই ধারায় ধর্মমঙ্গল কাব্যেরও একটা বড় অবস্থান ছিল রাঢ় বাংলায়। এর আদিকবি ময়ূর ভট্ট, যার গ্রন্থের নাম হাকন্দ পুরাণ। হাকন্দ পুরাণ। আর প্রধান কবিরা হলেন রূপরাম চক্রবর্তী এবং ঘনরাম চক্রবর্তী। লাউসেন এবং রাজা হরিশ্চন্দ্রের কাহিনীর মাধ্যমে সেখানে বীরত্ব এবং আত্মত্যাগের বিষয়টি খুব প্রবলভাবে উঠে আসে। কিন্তু একটা জিনিস তো আমাদের মানতেই হবে, সমাজ বা সময় তো আর চিরকাল এক জায়গায় থেমে থাকে না। শতাব্দীর পর শতাব্দী ধরে চলা এই গ্রামীণ পৌরাণিক আর জাদুকরী ক্ষমতার যে সাহিত্য, তারও তো একটা স্যাচুরেশন পয়েন্ট বা সমাপ্তি আসার কথা, তাই না? হ্যাঁ, যে কোনো ধারারই একটা সমাপ্তি থাকে। আর ঠিক এই জায়গাটাতেই আমাদের তথ্যের সবচেয়ে বড় পটপরিবর্তনটা ঘটে। সময়টা ১৭৬০ সাল। সাহিত্যের হাওয়া হঠাৎ করে গ্রাম থেকে, জঙ্গল থেকে শহরের দিকে বইতে শুরু করে। হ্যাঁ, শহরের দিকে। আর এই সময়েই রচিত হয় অন্নদা মঙ্গল কাব্য। হ্যাঁ, ১৭৬০ সাল বাংলা সাহিত্যের ইতিহাসে একটা সত্যিকারের যুগান্তকারী সময়। অন্নদামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হলেন ভারতচন্দ্র রায়। গুণাকর উপাধিটা তো নবদ্বীপের রাজা দিয়েছিলেন, তাই না? একদম ঠিক। নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র তাঁকে গুণাকর উপাধি দিয়েছিলেন। ভারতচন্দ্র রায় গুণাকরকে আসলে ২ যুগের একটি নিখুঁত সেতুবন্ধন বলা যেতে পারে। সেতুবন্ধন? কিভাবে? কারণ একদিকে তিনি মঙ্গল কাব্যের ওই পুরনো ৫টি অংশের কাঠামো ব্যবহার করে দেবী অন্নদার মহিমা কীর্তন করছেন, আবার অন্যদিকে তার রচনায় প্রথমবারের মতো শহরের আভিজাত্য, রাজদরবারের সংস্কৃতি এবং মানুষের ব্যক্তিস্বাতন্ত্র্যের একটি পরিষ্কার ছাপ পাওয়া যাচ্ছে। এই ভারতচন্দ্রের পরিচয়ের জায়গাটা আমাকে দারুণভাবে অবাক করেছে। তথ্যসূত্র বলছে তিনি হলেন বাংলার সাহিত্যের প্রথম নাগরিক কবি এবং একই সাথে মঙ্গল যুগের শেষ কবি।
হ্যাঁ, প্রথম নাগরিক কবি আর শেষ মঙ্গল কবি। তার মানে তার হাত ধরে সাহিত্য যেন প্রথমবারের মতো কাদামাটির মেঠো পথ ছেড়ে শহরের ইট বাঁধানো রাজপথে এসে দাঁড়াল। তার কাব্যের চরিত্রগুলোর কথা একবার ভাবুন, ঈশ্বরী পাটনি বা হীরা মালিনী। হ্যাঁ, চমৎকার সব চরিত্র। ঈশ্বরী পাটনি যখন দেবীর কাছে বর চাইছে, সে কিন্তু স্বর্গে যাবার বা অমরত্ব পাওয়ার কথা বলছে না। তার সেই বিখ্যাত উক্তি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। হ্যাঁ, লাইনটা তো এখনো মানুষের মুখে মুখে ঘোরে। এটা তো আদ্যপান্ত একটা মানবিক এবং জাগতিক চাওয়া, একজন সাধারণ মানুষের প্রতিদিনের বেঁচে থাকার আকাঙ্ক্ষা। মানে এর মধ্যে কোনো অলৌকিক কিছু নেই। ঠিক এই কারণেই তো ভারতচন্দ্রকে নাগরিক কবি বলা হয়। অন্নদামঙ্গল কাব্যের মধ্য দিয়ে দেবদেবীর অন্ধভক্তির চেয়ে মানুষের নিজের বুদ্ধিমত্তা, চাতুর্য এবং নাগরিক জীবনযাত্রা অনেক বেশি গুরুত্ব পেতে শুরু করে। মানুষের বুদ্ধিমত্তা। আচ্ছা, হ্যাঁ, হীরামালিনীর মতো চরিত্রগুলো ভীষণ চালাক, বাস্তবমুখী এবং বুদ্ধিদীপ্ত। ভারতচন্দ্র যখন সমাজকে দেখছেন, তখন তিনি আর ভয়ের চশমা দিয়ে দেখছেন না। ভয়ের বদলে লজিক দিয়ে দেখছে। এক্স্যাক্টলি। তিনি একজন নাগরিকের চোখ দিয়ে বাস্তবতার বিচার করছেন। তার ভাষা ছিল ভীষণ মার্জিত এবং শানিত, আর এই কারণেই ১৭৬০ সালে ভারতচন্দ্রের মৃত্যুর সাথে সাথেই মঙ্গলকাব্যের মতো একটি বিশাল যুগের চিরতর অবসান ঘটে। একটা যুগের অবসান। হ্যাঁ, কারণ সমাজ তখন দেবতাদের অলৌকিকতা বা ম্যাজিক থেকে বেরিয়ে এসে মানুষের নিজস্ব সক্ষমতা এবং লজিকের ওপর বিশ্বাস রাখতে শুরু করেছে। আচ্ছা, ভারতচন্দ্রের মৃত্যুর মধ্য দিয়ে যখন এই বিশাল একটা যুগের অবসান ঘটছে, তখন সাহিত্যের এই যে শূন্যস্থানটা তৈরি হলো, সেটা কিভাবে পূরণ হলো? শূন্যস্থানটা একটা সম্পূর্ণ নতুন ধারা দিয়ে পূরণ হয়েছিল। হ্যাঁ, আমাদের সোর্সের একেবারে শেষের অংশটা আর একটা বিশাল চমক নিয়ে হাজির হয়েছে। দেবদেবীর এই কল্পিত গল্প বা মহাকাব্যিক কাঠামো থেকে সরে এসে মানুষ প্রথমবারের মতো বাস্তবের কোনো রক্তমাংসের মানুষের জীবন লিপিবদ্ধ করতে শুরু করল। হ্যাঁ, আর এভাবেই জন্ম নিল সম্পূর্ণ নতুন একটি ধারা, জীবনী সাহিত্য। জীবনী সাহিত্য। এটি সাহিত্যের ইতিহাসে একটা রেভলিউশন বা বলা যায় বড় ধরনের বিপ্লব। এত শত বছর ধরে মানুষ কেবল দেবদেবীদের অলৌকিকতা নিয়ে মেতেছিল, কিন্তু এবার তারা দেখল যে তাদেরই সমাজের একজন রক্তমাংসের মানুষ কোনো অলৌকিক ক্ষমতা ছাড়াই কেবল নিজের কর্ম এবং জীবন দর্শনের মাধ্যমে পুরো সমাজকে পাল্টে দিচ্ছে। মানে সাধারণ মানুষের সুপারহিরো হয়ে ওঠা। ঠিক তাই। বাংলা সাহিত্যের এই প্রথম জীবনী সাহিত্য রচনা করেন বৃন্দাবন দাস। এটি লেখা হয়েছিল শ্রী চৈতন্য দেবের জীবন নিয়ে এবং এই বিখ্যাত জীবনী গ্রন্থটির নাম হল চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবত। আচ্ছা, কিন্তু এখানে একটা বিষয় একটু তলিয়ে দেখা দরকার। শ্রী চৈতন্যদেবের এই জীবনীগুলোকে কর্চা বলা হতো বলে তথ্যসূত্রে উল্লেখ আছে। হ্যাঁ, কর্চা বলা হতো। কর্চা শব্দটার মানে তো ডায়েরি বা দিনলিপি। বিষয়টা কি এমন যে মানুষ হঠাৎ করে বিশাল বিশাল মহাকাব্য বা ওই দেবতাদের ফ্র্যাঞ্চাইজি লেখা বাদ দিয়ে একজন মানুষের প্রাত্যহিক জীবনের ডায়েরি লিখতে শুরু করল? ডায়েরি, হ্যাঁ, অনেকটাই সেরকম। মানে আজকের দিনের ভাষায় যাকে আমরা ডেইলি ভ্লগ বা ব্যক্তিগত ভ্লগ বলি, বিষয়টা কি অনেকটা সেরকমই ছিল? কাঠামোগত দিক থেকে বিষয়টা অনেকটা সেরকমই মনে হতে পারে, তবে যদি আমরা বড় পরিসরে চিন্তা করি, এর ইম্প্যাক্ট বা প্রভাব ছিল অনেক বেশি গভীর। অনেক বেশি গভীর। হ্যাঁ, শ্রী চৈতন্যদেবের পিতৃপ্রদত্ত নাম ছিল বিশ্বম্ভর মিশ্র এবং ডাকনাম ছিল নিমাই। তিনি তো আকাশ থেকে নেমে আসা কোনো পৌরাণিক দেবতা ছিলেন না। না, তিনি তো সাধারণ মানুষ ছিলেন। তিনি ছিলেন নবদ্বীপের সাধারণ একজন মানুষ, একজন পণ্ডিত। মানুষ যখন দেখল যে তাদেরই মাঝখান থেকে উঠে আসা একজন নিমাই কিভাবে নিজের ভক্তি এবং দর্শনের মাধ্যমে চৈতন্য হয়ে উঠছেন, একটা ট্রান্সফরমেশন, একদম। কিভাবে তার প্রাত্যহিক জীবন, তার হাসি কান্না, তার সংগ্রাম সাধারণ মানুষকে নতুন পথ দেখাচ্ছে, তখন তারা আর কল্পনার স্বর্গে ওই দেবতাদের খুঁজতে গেল না। অর্থাৎ তারা বুঝতে পারল যে একজন সাধারণ মানুষের জীবনের গল্পটাও একটা কাব্যের মূল বিষয় হতে পারে। একদম ঠিক। একজন মানুষের উত্থান, তার আধ্যাত্মিক যাত্রা, এমনকি তার প্রতিদিনের সাধারণ কার্যকলাপ, এগুলো সমাজের জন্য মঙ্গল বা কল্যাণ বয়ে আনতে পারে। এখানে তো রীতিমতো ফোকাস শিফট হয়ে গেল, মানে আকাশ থেকে মাটিতে নেমে এলো সবকিছু। একদমই তাই। এই কর্চা বা চৈতন্য ভাগবত কেবল একজন ব্যক্তির স্তুতিবাক্য হয়ে থাকেনি। যেহেতু এটি একজন বাস্তব মানুষের ডায়েরি, তাই পরোক্ষভাবে এটি হয়ে উঠেছিল তৎকালীন সমাজ, ইতিহাস, অর্থনীতি এবং মানুষের মনস্তত্ত্ব বোঝার সবচেয়ে বড় এবং নির্ভরযোগ্য দলিল।
একটা ঐতিহাসিক দলিল বলা যায়। বিশ্বম্ভর মিশ্র থেকে চৈতন্য হয়ে ওঠার এই যে রূপান্তর তা সাহিত্যকে আক্ষরিক অর্থেই আকাশ থেকে মাটিতে নামিয়ে এনেছিল। সাহিত্যের কেন্দ্রবিন্দুতে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হয়েছিল মানুষ। মানুষ নিজেই নিজের গল্পের নায়ক হয়ে উঠল। হ্যাঁ, মানুষ বুঝতে শিখেছিল যে মহত্ব খোঁজার জন্য আর স্বর্গের দিকে তাকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই, সেটা মানুষের ভেতরে আছে। কি অবিশ্বাস্য একটা জার্নি! আজকের এই দীর্ঘ বিশ্লেষণ থেকে আমরা যদি পুরো চিত্রটার দিকে তাকাই, একটা অদ্ভুত প্যাটার্ন দেখতে পাব। একটা প্যাটার্ন? প্রথমে মানুষ ভয় পেত, তাই তারা দেবতাদের মনোরঞ্জনের জন্য ওই মঙ্গল কাব্য লিখল। সেখানে সেই 5টি সুনির্দিষ্ট অংশের মাধ্যমে দেবতাদের পিআর ক্যাম্পেইন চলল। পিআর ক্যাম্পেইন বা নিজেদের প্রচার। এরপর মুকুন্দরাম চক্রবর্তীর হাত ধরে সেই কাব্যের ভেতরেই ঢুকে পড়ল সমাজের প্রান্তিক মানুষের দুঃখ কষ্ট, তাদের 12 মাসের কান্না। হ্যাঁ, 12 মাসা। তারপর 1760 সালে ভারতচন্দ্র রায় গুণাকরের হাত ধরে এলো নাগরিক জীবনের উন্মেষ, মানুষের বুদ্ধিবৃত্তিক আভিজাত্য, আর শেষমেশ এই দীর্ঘ পথ পরিক্রমা এসে পূর্ণতা পেল মানুষের ব্যক্তিজীবনের ডায়েরি বা চৈতন্য ভাগবতের মতো জীবনী সাহিত্যে। হ্যাঁ, এক দীর্ঘ বিবর্তন। সাহিত্য যেন পুরোপুরি দেবালয় থেকে মানুষের নিজস্ব উঠোনে নেমে এলো। সত্যি বলতে এই বিবর্তনের ধারাটি আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। সাহিত্য সবসময়ই তার সমকালের আয়না হিসেবে কাজ করে। একদমই তাই। সমাজ যখন কুসংস্কার এবং অন্ধ ভয়ের মধ্যে থাকে, সাহিত্য তখন অলৌকিকতায় আশ্রয় নেয়। কিন্তু সমাজ যখন ধীরে ধীরে নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন হতে শুরু করে, তখন তার রচিত সাহিত্য দৈব নির্ভরতা থেকে বেরিয়ে এসে আত্মকেন্দ্রিক এবং মানবতাবাদী হয়ে ওঠে। এই পুরো জার্নিটা সত্যি চোখ খুলে দেওয়ার মতো। তবে আজকের মতো এই গভীর তথ্য বিশ্লেষণের সমাপ্তি টানার আগে একটা বিষয় কিছুতেই আমার মাথা থেকে যাচ্ছে না। কোন বিষয়টা? আমরা আলোচনার শুরুতে মঙ্গল কাব্যের সেই শ্রুতিফল নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, শ্রুতিফল মানে কাব্যের শেষে যে প্রতিশ্রুতি দেওয়া হতো। ঠিক। সেই যুগে শ্রোতাদের ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখার জন্য একটা প্রতিশ্রুতি দেওয়া হতো যে এই কাব্য শুনলে তোমার সম্পদ বাড়বে, রোগ সারবে বা তোমার কল্যাণ হবে। একটা লোভ দেখানো আর কি। হ্যাঁ, এক ধরনের জাগতিক লাভের লোভ দেখিয়ে মনোযোগ ধরে রাখা হতো। কিন্তু আজকের যুগে দাঁড়ালে কি আমাদের মনে ঠিক একই প্রশ্ন জাগে না? একই প্রশ্ন মানে আধুনিক যুগের কথা বলছেন? হ্যাঁ, আমাদের আধুনিক ডিজিটাল কন্টেন্ট বা মিডিয়াতেও কি ঠিক একই সাইকোলজি কাজ করছে না? ওই যে ইউটিউব বা আর্টিকেলের ক্লিকবেটস টাইটেলগুলো দেখি আমরা, এই 5টি অভ্যাস মেনে চললে রাতারাতি সফল হওয়া যায়, বা এই ভিডিওটি না দেখলে আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে। বাবার দারুণ একটা তুলনা টানলেন তো। এগুলো কি সেই মধ্যযুগের শ্রুতিফলেরই আধুনিক সংস্করণ নয়? নিজেকে উন্নত করার বা রাতারাতি সফল হওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আজও কি মানুষের মনোযোগ ঠিক একইভাবে আটকে রাখা হচ্ছে না? এটা তো সত্যি ভাবার মতো একটা বিষয়। সাইকোলজিটা তো একই রয়ে গেছে। একদম। মঙ্গল কাব্য হয়তো কালের গর্ভে হারিয়ে গেছে, কিন্তু মানুষের মনে সেই শ্রুতি ফলের বা শর্টকাটে লাভবান হওয়ার আকাঙ্ক্ষা কি আদৌ মুছে গেছে? এই প্রশ্নটি নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদের এই সোর্সের গভীর অনুসন্ধান এখানেই শেষ করছি। ভালো থাকবেন।